কাউকে যদি বাধ্য করে ফেলেন, দেয়ালে পিঠ থেকে যায়, তখন কিন্তু রেশনালিটি কাজ করে না, ভয় ভীতি কাজ করে না। প্রফেসর ইউনূস ভয় দেখাবেন, দ্যাট ইজ দ্য লাস্ট থিং আই বিলিভ। এখন ভয় দেখিয়ে যখন তাকে মানাতে হয়, তখন বুঝতে হবে যে একেবারে অন্তিম ঘন্টা বেজে গেছে। প্রফেসর ইউনূস তিনি বড় মাঠের খেলোয়াড়, সিজন খেলোয়াড়, যত রকমের গিমিক আছে সেগুলো ডেফিনেটলি তিনি তার এই শেষ সময় দেখাবার চেষ্টা করবেন, খড়কুটো হলেও আঁকড়ে ধরবার চেষ্টা করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু তার পতন আসলে কেউ ঠেকাতে পারবে না। সেই আপনার জামবেসি নদীর বিপুল জলরাশি কিংবা আপনার ভিক্টোরিয়া জলপ্রপাতের মতো আপনার এই জলপ্রপাতটি কানাডা এবং আপনার মার্কিন সীমান্তে অবস্থিত, সেটি বিপুল অমিত তেজে আসছে পড়ছে। সুতরাং সেটি এক ধরনের আমাদের আই ওপেনার হিসেবে কাজ করছে। এই প্রকৃতির শিক্ষা থেকে যদি শিক্ষা গ্রহণ না করেন, তাহলে এই যে আপনি বললেন এই পতন তার কেউ ঠেকাতে পারবে না, এতটা কনফিডেন্স আপনার কেমনে মনে হলো পতন ঠেকানো যাবে না? তিনি তো সামাল দিয়ে দিচ্ছেন সবকিছু, তিনি তো সেনা প্রধানের। আমাদের রাষ্ট্র দার্শনিক, আমি যা শুনছি, আমাদের রাষ্ট্র দার্শনিক আহমদ সফা আমাদের দীক্ষা দিয়েছেন। তিনি পুতুলের গানটি আয়ত্ত করেছিলেন, বলেছিলেন জন্মিলে মরিতে হবে, এ কথা জানে তো সবাই। এখন প্রফেসর ইউনূস হয়তো ভুলে গেছেন যে তাকে মৃত্যুবরণ করতে হবে না, যে অনিবার্য বাস্তবতা, পতন অনিবার্য। এটি যদি তিনি অস্বীকার করার চেষ্টা করেন, তাহলে পথের সঙ্গে বাস করছেন। ধন্যবাদ। সঙ্গে থাকুন স্যার, আসবো প্রশাসনের অস্থিরতা নানা বিষয়ের সঙ্গে। আবার একটু শুনি আমরা, আমাদের সঙ্গে শাহিন আজমল আছেন, যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি লিডার, দীর্ঘ বছর ধরে তিনি যুক্তরাষ্ট্রে আছেন। বাংলাদেশের রাজনীতি যুক্তরাষ্ট্রে, যুক্তরাজ্যে বা ইউরোপ আমেরিকায় বাংলাদেশের আরেক মানে বাংলাদেশ, সরি আরেক বাংলাদেশ, সেখানে বাংলাদেশের রাজনীতি নিয়ে মাঝে মধ্যে আমরা সংঘাতও দেখি। এই যে ইউনূস সাহেব গত 2 দিন ধরে পদত্যাগ করতেছেন, এই করতেছেন, সেই করতেছেন, নানা রকম নাটকের একটা মহড়া হয়ে গেল। তারপরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই বৈঠক, সব মিলিয়ে প্রবাসীরা এটাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ নাজমুল হক, বিপুল এবং আপনার দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। এবং বিশেষ করে আমার মধ্যে একজন ক্ষুদ্র মানুষ, একজন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর নাজমুল হাসান করিমুল্লাহ সাহেবের সাথে আমি যে সামনে কথা বলতে সুযোগ পেয়েছি, এই জন্যই আবারও বিপুল আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে সশ্রদ্ধ সালাম এবং দেশবাসীকে সালাম। আপনি আপনার সালাম গ্রহণ করুন ডক্টর নাজমুল। দেখুন, আমরা বিশেষ করে একটা আপনি বলেছেন বিশ্বের রাজধানী হিসাবে খ্যাত, আমি যুক্তরাষ্ট্রের নিয়ে কথা বলছি এবং এখানে একটা মিনি বাংলাদেশ। তিনি ওনার সামনে কথা বলার জন্য আসলে তো মূলত কথাটা শুরু হয়েছে বাংলাদেশের রাজনীতিতে 2024 সালের 3রা আগস্ট একটা দরবার থেকে বাংলাদেশের রাজনীতির একটি টার্নিং পয়েন্ট শুরু হয়েছিল এবং গত 21শে মে আরেকটি দরবার থেকে আমাদের বাংলাদেশের রাজনীতি, যখন দরবারের পরে যে সেনাবাহিনীর যে সামাজিক যোগাযোগ মাধ্যম, অফিসিয়ালি না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং যেগুলো আসলো, এখানে নিয়ে বিশেষ করে যুক্তরাষ্ট্র প্রবাসীদের মধ্যে বা প্রবাসীদের মধ্যে একটা বিরাট আলোচনা শুরু হলো যে সেনাবাহিনীর প্রধান যেভাবে বক্তব্য দিলেন, যে কথাগুলো বললেন, সেগুলো নিয়ে আলোচনা ছিল। কিন্তু 48 ঘন্টা 72 ঘন্টা নিয়ে সবাই আলোচনায় ছিলেন যে দেশের তিনি তার বক্তব্যটা কিন্তু প্রবাসীরা সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সাহেবের বক্তব্য বা তাদের দরবারের যে বক্তব্য, সেনাবাহিনীর বক্তব্য, কোন সেনাবাহিনী প্রধানের বক্তব্য না, টোটাল সেনাবাহিনীর যে বক্তব্যগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ। আপনি জানেন করিমুল্লাহ সাহেব তিনি এখানে আসেন, এখানে জ্যাকসনাইটে যে আমাদের মধুর ক্যান্টিনের মতো যেটা যে রেস্টুরেন্ট গুলাতে সবাই বসে আড্ডা দিয়ে, সমস্ত দলের সব দলের এখানে ইউটিউবারও থাকেন, যারা যারা এখান থেকে বসে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশকে মানুষ উস্কানি দিতে চান, তারাও এখানে আসা যাওয়া করে। সবার মধ্যে এগুলো নিয়ে আলোচনা হলো। দেখুন, এখন আমাদের তো সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, এটা এখন ডক্টর ওয়াকারুজ্জামান সাহেবের সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান সাহেবের সেনাবাহিনী নয়, এটা বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর যে বক্তব্যগুলা সেটাই কিন্তু নিয়ে আলোচনা হওয়া উচিত ছিল এই মুহূর্তে, কিন্তু এই টোটাল আলোচনাকে
মানুষের দৃষ্টি অন্যদিকে নেওয়ার জন্য এই যে এখানে প্রবাসীরা কিন্তু এখানকার 4-5 জন সম্পাদক ছিলেন এখানকার যে পত্রিকাগুলো বাইর হয়, এবং 3-4 জনের মতামতও ছিল, এখন পত্রিকায় আসছে বা সামাজিক যোগাযোগের মাধ্যমে নিয়োগ কেন্দ্রিক। তো সবাই বলেছেন এই জিনিসটা, সঙ্গে সঙ্গে বলেছেন এগুলো একটা নাটক, মূলত অন্য দৃষ্টিতে ইউনূস সাহেবের পদত্যাগটা আর কি। এটা পরবর্তী পর্যায়ে আজকে এখন সর্বশেষ যে জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি, আজকে যেটা দেখলাম আমরা যে তিনি বিএনপি, এনসিপি এবং জামাত এবং পরবর্তী পর্যায়ে আজকে যে অন্যান্য রাজনৈতিক দলের যে বক্তব্য যেগুলো আসতেছে, এগুলো প্রতিক্রিয়া কিন্তু আমাদের যে জায়গায় আপনার যদি কলিমুল্লাহ সাহেব অত্যন্ত বিশ্লেষণ করেন দেশি এবং আন্তর্জাতিক ভাবে, একটি মানুষের দেহ যদি অসুখটা তো নির্ণয় করতে হবে, অসুখ নির্ণয় চিকিৎসা। এখন আমাদের দেশের যে সমস্যা, সেই সমস্যাকে যদি আমরা আড়াল করতে চাই, এখনো পর্যন্ত বিশেষ করে সেনাবাহিনীর পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে এবং পরবর্তী পর্যায়ে যে এনসিপির পক্ষ থেকে যেসব বিবৃতি বা কথাবার্তা যেসব দেওয়া হচ্ছে বা বক্তব্য উস্কানি দেওয়া হচ্ছে, সেটা আমরা প্রবাসীরা আমরা ভালো দিক দেখছি না, এবং দেশের ভবিষ্যৎ যে কোন দিকে যাবে বা কোনো সহিংসতা আবারও কি আবার সহিংসতার দিকে দেশ যাচ্ছে কিনা না, এটা নিয়ে আমরা প্রবাসের উদ্বেগ না। এই যুগে এসে এই আইন সরকার কি সবকে নিজের পকেটে রাখতে চায়, এই জন্যই কি আইন করতেছে, যার জন্য এখন সচিবালয় একদম উত্তপ্ত। আপনি একজন জনপ্রশাসনের লোক হিসেবে আপনি কিভাবে বিষয়টাকে দেখছেন, একটু ডিটেইল যদি বর্ণনাটা বলে নাকি, সরকারের এই ভূমিকাটাকে কিভাবে দেখছেন? দেখুন, এই সরকারটি মার্শাল রুল সরকার নয়, সেই জন্য যতটা পরিমাণে জনকীর্তকদের পালস বুঝে ব্যবস্থাটি নেওয়া যায় ততই ভালো। তো এই বিষয়টি তাদের অবশ্যই মনে রাখতে হবে। আপনি জানেন যে একাধিকবার নানান রকমের পরিস্থিতির কারণে সেসবটি সরকার, রাজনৈতিক সরকারকে বিদায় নিতে হয়েছে, এবং আজকে নানান প্রক্রিয়ার মধ্য দিয়ে এই জায়গাটা আমরা এসে উপনীত হয়েছি। সুতরাং কাউকে যদি বাধ্য করে ফেলেন, দেয়ালে পিঠ থেকে যায়, তখন কিন্তু ন্যাশনালিটি কাজ করে না, ভয় ভীতি কাজ করে না। প্রফেসর ইউনূস ভয় দেখাবেন, that is the last thing I would believe। এখন ভয় দেখিয়ে যখন তাকে মানাতে হয়, তখন বুঝতে হবে যে একেবারে অন্তিম ঘন্টা বেজে গেছে, তা না হলে এমনটি করবেন না। এই যে সরকার, আমার প্রশ্ন ছিল সরকার কি নিজের লুক করতে চাচ্ছে কিনা, এই আইনের ভয় দেখি সবাইকে নিজের লুক করতে চাচ্ছে কিনা, যে সবাই আমার লোক। দেখুন, নিজের লোক বলে তো কিছু নেই, কখনোই হয় না। এখন এই যে নিজের করতে গিয়ে সবাইকে আপনার শত্রু ঠাউরানো এবং তার প্রতিক্রিয়ায় নিজেই নাই হয়ে যাওয়া, সেইটি কবর খোঁড়ার শামিল। আমি মনে করি এ ব্যাপারে তাদের এখনো সময় আছে সতর্ক হবার। ধন্যবাদ। আপনি নিশ্চয়ই জানেন যে এনবিআর তাদের ভাগ করার বিষয়টি প্রত্যাহার করে নিয়েছে ইতিমধ্যে। আজকে এনবিআর আন্দোলন হয়েছিল, সারাদিন অচল ছিল, সচিবালয় অচল ছিল, সচিবালয়ে বিকেল বেলায় সেই অধ্যাদেশটি জারি করে দেওয়া হলো। এই তো তড়িঘড়ি করে অধ্যাদেশ জারি করার যৌক্তিকতাটা কি? একজন লোক প্রশাসনের লোক হিসেবে আপনি কিভাবে এটা, আমলাদেরকে কি এভাবে পৃথিবীতে নিয়ন্ত্রণ করার কোন নজির আছে কিনা এই যুগে? দেখুন, আপনার যে ড্রাকোনিয়ান মেজার গুলো নেওয়া হচ্ছে, সেগুলো আসলে ইতিবাচক ফল প্রদান করবে এমনটি আমি মনে করি না। আপনার বিপ্লবোত্তর সরকার ভালোবাসা প্রদর্শন করবে, বিপ্লবোত্তর সরকার ক্রোধ এবং বিরাগের বশবর্তী হয়ে যদি কাজ করেন, তাহলে সেটা হবে আমার প্রিয় ছাত্র আপনার আবু সাইদ এবং মুক্তর প্রতি তাদের যে আত্মহত্যা, তার প্রতি এইটা কি আসলে ইনক্লুসিভ বাংলাদেশকে আগাবে কিনা? যে ইনক্লুসিভ বাংলাদেশের কথা বলা হলো, এইগুলা করলে কি ইনক্লুসিভ বাংলাদেশ সহসা হবে কিনা, না তো আরো তড়িৎ ব্যাগ পাবে, মানে বেগবান হবে কিনা ইনক্লুসিভ বাংলাদেশ? দেখুন, বাংলাদেশ আপনার যখন মাশরাকে পাকিস্তান ছিল, তখন আইয়ুব এবং ইয়াহিয়ার রক্তচক্ষু আমাদের দেখতে পেয়েছে। সেসবই এই চোখ গরম করে, আর যাই হোক সবাই তো করা যায়, তাদের মানতেই হবে। একেবারে আপনার কাছে আবার আসবো, আমরা একটু শুনি, আমি অন্য লাইন
কেটে গিয়েছিল। শাহিন আজমল আমাদের সঙ্গে আছেন। আপনি বলছিলেন প্রবাসীদের মধ্যে মানে বিদেশে ভাবমূর্তির প্রসঙ্গটা আপনি বলছিলেন, আপনার লাইনটা কেটে গেছিল। ভাবমূর্তি কেন ক্ষুণ্ণ হবে? ইউনূসের মতো একজন লোক বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় প্রধান উপদেষ্টা, তিনি দেশ চালাচ্ছেন, সেন্ট মার্টিন নিয়ে কথা বলছেন, সোনাদিয়া নিয়ে, গভীর সমুদ্র নিয়ে কথা বলছেন। তারপরে দেখুন বিপুল, আমি খলিমুল্লাহ শাহ তেরিয়া বাংলাদেশের, আমার কথা শোনা যাচ্ছে? আমি মাঝে মাঝে কেটে যাচ্ছে আপনার আমার কথা শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে, মাঝে মাঝে কেটে যাচ্ছে, শোনা যাচ্ছে, বলেন আমি তো বলেন আমরা শুনতেছি। আচ্ছা, আমি তো ডক্টর ইউনূস সাহেব তো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানুষ। তিনি তার সেকেন্ড হোম যদি শুনি প্যারিস বা ফ্রান্সে কথা বলেন, আমার মনে তিনি নিউ ইয়র্কে। আমি খুব কাছাকাছি ওনাকে দেখেছি আমাদের নিউ ইয়র্কের বিভিন্ন ইন্টারন্যাশনাল ইয়েতে, কমিউনিটিতে তার বক্তৃতা, তারা যে তিনি আমাদের জন্য একটা গৌরবের ব্যাপার। এবং কলিমুল্লাহ সাহেব তিনি একজন আন্তর্জাতিক মানে আমাদের যিনি আমার সাথে যার সাথে সামনে কথা বলছি, তিনিও যার আন্তর্জাতিক অঙ্গনে যার অনেক পরিচিতি রয়েছে। দেখুন আমাদের প্রবাসীদের কিন্তু প্রত্যাশা, আমরা প্রবাস থেকে বাংলাদেশকে দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশকে ভালোবাসি আমরা। তিনি যখন এসেছিলেন ক্ষমতা বা তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমরা আশা করেছিলাম জাতিকে ঐক্যবদ্ধ করতে পারবেন, ঐক্যবদ্ধ করে যে দেশের যে সংকট, রাজনৈতিক যে মানুষের মধ্যে ভাগ ছিল আর কি, যে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে আওয়ামী লীগ এবং বিএনপি বা বিভিন্ন ধরনের যে মানুষের মধ্যে যে দ্বন্দ্ব, মানে এইগুলা বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশের জাতীয়তাবাদ, মানে এগুলা কেটে তিনি আমাদের দেশকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবেন। কিন্তু আমরা যা 9 মাসে সেনাবাহিনীর যে দরবারের যে বক্তব্য, সেনাবাহিনী তো অত্যন্ত একটি বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব বা সরকারের পদে বাংলাদেশের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যে সেনাবাহিনী কিন্তু খুবই একটি প্রথম প্রতিষ্ঠান বাংলাদেশে। এবং তাদের যে বক্তব্য, তাদের দরবার থেকে তাদের অফিসারদের যে সামাজিক যোগাযোগের মাধ্যমে অফিসিয়ালি না জানলো যে বক্তব্য শুনেছি, তারা তো আসল জায়গায় তো নক করতে পেরেছেন অফিসাররা, সেনাবাহিনী অফিসাররা, সেনাবাহিনী। এবং আমরা তিনি যে টোটাল বাংলাদেশকে ওই যেমন চিন্তা করে দেখেন, যেমন তিনি যে এখন যেগুলো করতে চাচ্ছেন, যে যেটার সাথে বাংলাদেশের আওয়ামী লীগের যে 35 to 30% জনমত হয়েছে, বাংলাদেশে বিএনপির এইভাবে 25 to 30% জনমত হয়েছে, এবং জাতীয় পার্টির এবার 15%, এবং অন্যান্য আরো 5 দলীয় জোট যাদেরকে তিনি বাইরে রাখতে চাচ্ছেন বা যাদের কথায় তিনি অনেকটা কথা শুনছেন না, এবং তিনি মাত্র সামান্য সংখ্যক লোককে নিয়ে, জামাত এবং এনসিপি কে নিয়ে আর আরো কিছু ছোটখাটো ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন। এবং এটা আমরা প্রবাসীরা মনে করি, এবং তিনি এগিয়ে যেতে চূড়ান্ত পর্যায়ে যাওয়া সম্ভব নয়। এবং এতে করে কি হচ্ছে, এতে করে এই যে গভীর রাতে ঢাকা শহরে মিছিল মিটিং হচ্ছে, বা যেগুলা মানে যে কথাবার্তা সংবিধান পরিপন্থী, একটি দেশের কোনো সংবিধান যদি পরিবর্তন করতে হয়, কলিমুল্লাহ সাহেব তিনি আছেন, একমাত্র জাতীয় সংসদের সদস্য কিন্তু সংবিধান নিয়ে কথা বলার অধিকার রাখেন, নির্বাচিত প্রতিনিধি, সংসদে প্রতিনিধি হওয়ার পর। কিন্তু আজকে একেবারে শাহবাগের মোড়ে বসেও বলতে পারেন, রাজনৈতিক বক্তব্য দিতে পারেন, হ্যাঁ, কিন্তু এতে করে কি দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এই যে বিশেষ করে সেনাবাহিনী বা পুলিশের সামনে যেভাবে মানুষের যে ব্যবহার, এবং বিশেষ করে নতুন নতুন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে ডিলিট করে দেওয়া, বা এগুলা তো যে কথাগুলো বলা হচ্ছে, আমরা যদি দ্বিতীয় স্বাধীনতা চাই, আসল ভোট আমরা বলি যে আমরা 1971 সালের যে স্বাধীনতা যুদ্ধে স্বাধীন করেছি সেটা সঠিক ছিল না, আমরা নতুন করে স্বাধীন করতে চাই, রাজনৈতিক কর্মসূচি দেন, জনগণের কাছে দেন, জনগণ মেনে নিলে দেশবাসী মেনে নিবে, প্রবাসীরা মেনে নিবে। কিন্তু আজকে যেভাবে আমরা যেভাবে যে মব জাস্টিসের মাধ্যমে যেভাবে প্রভাবিত করতে চাচ্ছি, সেটা মোটেই সঠিক না। একটু আপনি সঙ্গে থাকুন, আমরা আসবো। স্যার, আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই আমি। এই যে একটা পরিস্থিতি তৈরি হলো, আপনি বলছিলেন যে নায়াগ্রা ভিক্টোরিয়া জলপ্রপাতের উদাহরণ দিয়েছিলেন, দেশের এই সংকট উত্তরণে এখন মানে কি করা উচিত, কত দ্রুত করা উচিত, কার ভূমিকা রাখা উচিত? আমরা কসলাতে ওটাকে তেতো করে ফেলছি, এখন বাকি আছে শেষ
আপনার অঙ্কটি দেখবার এবং তারপর যৌবনিকা বললাম সামনে এই খোঁজ এই ধরনের তথ্যগুলো অপেক্ষমান আমাদের জনগোষ্ঠী ধর্মভীরু ধর্মপ্রাণ মানুষ সেই অবস্থা আপনার সবাইকে কিন্তু এখন যে পরিস্থিতি চলছে সবাইকে বিভ্রান্ত করবে এবং এক ধরনের হতাশা তাদের নিমজ্জিত করতে পারে। প্রচুর রক্ত আমরা দিয়েছি এবং এই যে এতগুলো তাজা প্রাণ হারিয়ে গেল চিরতরে এর দায় কিন্তু প্রেরিত আপনার আনসাকসেসফুল হওয়ার কোনো সুযোগ He'll have to be successful at any cost. ধন্যবাদ। 9 মাসে তো তিনি সাকসেসফুল হওয়ার মতো কোনো কিছুই দেখাইতে পারলেন না। সেজন্যই তো তিনি জুন পর্যন্ত ঠেলবার চেষ্টা করছেন, বলছেন যে আমি এক কথার মানুষ, যা বলেছি তাই বেশ করেছি, এরকম একটা ভাব আর কি। এখন জুন আসলে আবার তখন কি বলেন সেটাই দেখবার বিষয়। জি না, জুন আসলে এখন জুনে কোন নির্বাচন দিবেন সেটা তো বলেন নাই, এখনো তো পরিষ্কার করেন নাই আসলে কোন নির্বাচন তিনি দিবেন বা দিতে চান। এখন গণভোট হতে পারে, তারপর প্লেবিসাইড হতে পারে, তারপরে রাষ্ট্রপতি নির্বাচন হতে পারে, তারপর আপনার যেটা আমরা বলছি স্থানীয় সরকার বিভিন্ন টিয়ারের নির্বাচনটাও হতে পারে। দেখা যাক কি অবস্থা দাঁড়ায় এবং তিনি শেষ অবধি কোন পথটি তার জন্য বেছে নেন।